আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হোসেন মহোদয়। তাকে অনুরোধ জানাচ্ছি সেশন পরিচালনা করার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? আপনাদের তো বিভিন্ন প্রশ্ন থাকে যে ডায়াবেটিসের রোগীরা কি করবে বলে, যেমন আমরা টপিক বলতে আপনাদের বিভিন্ন প্রশ্ন, আর আমরা আমাদের হচ্ছে শিশুদের স্বাস্থ্য এবং গর্ভবতী মায়ের স্বাস্থ্য ধন্যবাদ। আজকে প্রশিক্ষণে উপস্থিত এবং প্রশিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি গত দিনে ধরে দেখতেছি যে প্রোগ্রামটা লাইভ করতেছে ক্লাস নেট পায় নাই না স্যার, প্রথম দিন দিছিলাম কিছু নেট পায় না। তো দেখলাম যে একটা ক্লাসে দেখলাম যে ওই যে বাঁধাকপি আর কি কি রাখা, তখন দেখে মনে হলো না ক্লাসটা তাহলে পুষ্টি সম্পর্কে আলোচনা হচ্ছে। কারণ আমরা এই রমজান মাসে যে আমরা ইফতার বা সাহারির সময় দেখা যায় আমাদের পুষ্টিকর খাবার আছে, অপুষ্টিকর খাবারে আমরা বেশি রাখছি আর কি। হয়তো বা খাই না সব কিছু, কিন্তু রাখছি তালিকায়। বিশেষ করে বিভিন্ন ইফতার পার্টিতে আমরা যখন যাই বা নিজেরা যখন ইফতার পার্টি আয়োজন করি, দেখা যাচ্ছে আমরা ইফতার পার্টি ইফতার শুরু করি খেজুর দিয়ে। তো এটাতে আমাদের কি আছে? প্রচুর পরিমাণে সুগার, আয়রন। তারপরে আমরা আবার একটা দেখা যাচ্ছে একটা শরবত করতেছি যেটাতে আমরা ভিটামিন সি ট্যাঙ্ক রাখতেছি, কিন্তু এটা তো একটা কেমিক্যাল দেওয়া। এটা যদি আমরা কোনো কমলা বা মালটা ডাইরেক্ট জুস দিতে পারতাম, এটা কিন্তু একটা পুষ্টি গুণ থাকতো। ট্যাঙ্কে কিন্তু প্রচুর সুগার। দেখেন আমরা সুগার কিন্তু সব ক্ষেত্রে বেশি দিচ্ছি। তো আপনি যখন আপনারা ইফতার করার পরে অনেক সময় ক্লান্ত বোধ করি না, সারাদিন রোজা রাখি, ইফতার করলে মনে হয় না যে আর চলতেছে না, এখন একটু রেস্ট নিই। কেন হয় এটা কি জানেন? এটার একটা কারণ হচ্ছে যখন আমরা ইফতার করি আমরা কিন্তু শুরু করি সুগার দিয়ে, এবং সুগারের পরিমাণ বেশি। সুগার আপনার শরীরে যখন সারাদিন কিন্তু আপনি রোজা রাখছেন, তখন আমাদের শরীরে কিন্তু সুগারের পরিমাণ কমতেছিল। কিন্তু হঠাৎ করে আমরা যখন সুগার খাচ্ছি, তো আমাদের একটা শরীরে একটা অঙ্গ আছে অগ্নাশয়, আপনারা জানেন যারা সায়েন্স ক্লাস 8 আছে। অগ্নাশয় কাজ হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন নির্গত করা। ইনসুলিন একটা হরমোন। আবার ইনসুলিন আমরা যারা ডায়াবেটিসের রোগী আছি, আমরা কিন্তু ইনসুলিন নেই না। অনেকে কেন নেই? শরীরে ইনসুলিনের ঘাটতির জন্য। তো আপনার যেহেতু ডায়াবেটিস নাই, আমি যখন সুগার খাচ্ছি তখন আমাদের ইনসুলিনটা বেশি পরিমাণে নির্গত হচ্ছে, এবং আমি যখন সুগার খাই আমার ব্রেনে সিগন্যাল যাচ্ছে যে আমাকে এখন সুগার থেকে একটা সিগন্যাল যাচ্ছে ব্রেনে যে বেশি করে ইনসুলিন আমার তৈরি করা লাগবে। তো তখন ব্রেন থেকে সিগন্যাল পাঠাচ্ছে অগ্নাশয়ে যে তুমি বেশি করে ইনসুলিন তৈরি করো, কিন্তু সেই পরিমাণ যে পরিমাণটা সুগার খাচ্ছে সেই পরিমাণ তৈরি করতে পারতেছে না, বলে আস্তে আস্তে সেলগুলো উইক হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এত বেশি ক্লান্ত বোধ করি। তো আমাদেরকে কি করতে হবে যে সুগারের পরিমাণটা, আমরা একটা খেজুর খাইলাম,
সাথে আমরা জিলাপিও খাই, মিষ্টিও খাই, সবই কিন্তু সুগার। সাথে আমরা আবার পোলাও খাচ্ছি বা বিরিয়ানি খাচ্ছি, এখানে রাইস আছে না, রাইসটা কিন্তু সুগার। কিন্তু সুগারের পরিমাণ কমাতে হবে, আমাদের মিক্স ফ্রুট, মিক্স ডায়েট খেতে হবে। ধরেন আপনি সুগারের পরিমাণ কমায় যদি সাথে একটু প্রোটিন রাখি, একটু মাংস রাখি, একটু ফ্রুটস রাখি, একটু আরো খাবার রাখি, তাহলে কিন্তু আমার মিক্স খাবার খেলে আমাদের তখন আর সুগারের পরিমাণ হঠাৎ করে শার্প করে বাড়বে না, হঠাৎ করে বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। তখন আমাদের ইনসুলিনটাও আস্তে আস্তে সিক্রেশন হবে, আস্তে আস্তে ব্রেনে আমরা কম চাপ যাবে, তখন আমাদের কিন্তু আরেক ক্লান্তিটাও বোধ করবো না। আপনারা আজকেও যদি ইফতার করেন, আপনারা এটা ট্রাই করে দেখবেন যে যদি সুগারের পরিমাণ আমরা কম রাখি, তাহলে আমরা আমাদের ক্লান্তি বোধটা কম আসবে। এবং আমরা সবসময় খাদ্য বলি, এবং আমাদের সবসময় মনে রাখতে হবে খাদ্য কথা ভাবলে আমাদেরকে পুষ্টির কথা ভাবতে হবে। একসময় বাংলাদেশ দারিদ্র্যপীড়িত ছিল, আমাদের খাদ্যের অভাব ছিল, তখন আমরা কিন্তু পুষ্টির কথা চিন্তা করতাম না, আমরা চিন্তা করতাম যে খেয়ে পেট ভরবো, মানে ক্ষুধা নিবারণ করবো। কিন্তু আমাদের এখন আর এই সমস্যা নেই, আমাদের কিন্তু একদম যে রাস্তার ভিক্ষুক আছে সে থেকে শুরু করে কেউ কিন্তু না খেয়ে মরতেছে না, এখন সবার কিন্তু পেটে খাবার আছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে পুষ্টির কথা, যে আমাদের 3 বেলা যে খাবার খাই সেখানে আমাদেরকে খাবারের তালিকায় পুষ্টিটা যাতে থাকে। পুষ্টি আপনারা বলতে পারেন পুষ্টিকর খাবার তো অনেক দাম, আসলে কি দাম? পুষ্টিকর খাবার কি দামি? খুব বেশি দামি? আমরা কিন্তু একদম আমাদের যে দেশীয় ফল থেকে শুরু করে দেশীয় খাবার, সবসময় আমাদের মাংস খেতে হবে এমন না, আমরা কিন্তু সব খাবার কিন্তু একদম দেশীয় খাবার, যেগুলা সস্তা খাবার। ধরেন আমরা যদি ভিটামিন সি আমরা চিন্তা করি, আমাদেরকে মালটাই খেতে হবে এমন কোনো কথা আছে? আমরা পেয়ারা তো ভিটামিন সি পাচ্ছি, আমলকিতে পাচ্ছি, আমরা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাচ্ছি। তো আমাদের কিন্তু কষ্ট করে মালটা বা এগুলো খাওয়া লাগবে না, আমাদের দেশীয় কমলা আছে এটা খেতে পারি। কারণ আপনাদের কৃষি অফিস থেকে তো মালটা চাষ হচ্ছে বাংলাদেশে, হচ্ছে না? চুনাঘাটে তো হচ্ছে। তো আমাদেরকে সবসময় পুষ্টির কথা চিন্তা করতে হবে। পুষ্টিকর খাবার আমাদের খাদ্য তালিকায় 3 বেলা আমরা যে খাদ্য খাই, বিশেষ করে সকালবেলা আমরা যখন নাস্তা করি, কি দিয়ে নাস্তা করি? ধরেন আমরা একসময় গ্রামে নাস্তা করতাম ভাত ডাল, কিন্তু এখনো আমাদের সবাই রুটি খাই, রুটি খাই প্লাস হচ্ছে আবার কি খাই? আলু ভাজি। দেখেন এখানেও দুইটাই শর্করা, একটা রুটিতেও থাকে আমাদের শর্করা, আলুতেও। তাইলে কি হলো আমাদের? তাইলে আমরা যারা ডায়াবেটিস রোগী, দুইটাই রুটিও খাইলাম, আলু খাইলাম, তাহলে দুইটাই শর্করা, তাহলে কি ডায়াবেটিস কন্ট্রোল হবে? তো রুটির সাথে আমাদেরকে একটা সবজি নিতে হবে। আপনারা জানেন আলু, তারপর হচ্ছে আমাদের চাল, গম, সবই শর্করা। আমি চিনি খাওয়ার যে কথা, এটা বাইরে কথা। তো আমাদেরকে যে নাস্তা থেকে শুরু করে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে একটা যদি আমি ভাত খাই এটা শর্করা, আর রুটি খাইলে এটা শর্করা, সাথে আমি একটা তো ডিম রাখতে পারি যেটা আমাদের প্রোটিন, বা আমি সবজি রাখতে পারি, সবজিতে বিভিন্ন মিনারেলস থাকে, ভিটামিন থাকে। একইভাবে আমাদের দুপুরের খাবার, বিশেষ করে এখানে কি কেউ ডায়াবেটিক রোগী আছে? ডায়াবেটিস ওনারা যারা ডায়াবেটিস রোগী আছেন ওনারা কিন্তু ভালোই জানেন, আমার চেয়ে ভালো জানেন, কারণ ওনারা নিজেদের খাবার নিজেরাই কিন্তু প্ল্যান করেন যে কি খাবেন, কতটুকু হাঁটবেন। তো ডায়াবেটিস রোগীদেরকে আমরা একটা পরামর্শ দিই যে আপনি সকালবেলা রুটি খাবেন। রুটি খাওয়ার উদ্দেশ্য কি?
কেন রুটি বলি, কেন ভাত বলি না? কারণ রুটি যদি খাই আমি একটা নির্দিষ্ট পরিমাণ খেতে পারবো, আর ভাত যদি খাই, আমার যদি আজকে তরকারিটা ভালো লাগে, আমি এক প্লেটের জায়গায় 3 প্লেটে খেয়ে ফেলবো। কিন্তু রুটি তো আমি 2-3টা বা 2টা, একটা পরিমাণ আছে, এটার জন্য বলি। আর আমরা বলি যে সকালবেলা রুটি খাবেন, তারপরে আবার ডায়াবেটিস রুটি আমরা কয়বার খেতে বলি জানেন আপনারা? তো অনেক সময় যারা অনেক পুরানো ডায়াবেটিস রোগী, আমাদের আবার ওষুধে কাজ করে না, তখন আমরা ইনজেকশন যে ইনসুলিন সেটা দিতে হবে। ওই যে আমি আগে বলছিলাম, আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত ইনসুলিন তৈরি হচ্ছে শরীরে, এবং আমার শরীরে যে রক্তে যে গ্লুকোজটা এটা একটা নির্দিষ্ট লেভেল মেইনটেইন করতেছে, এটা কে করতেছে? ইনসুলিন। তো আমার যদি অগ্নাশয়টা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা অগ্নাশয় যদি ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয়, তাহলে আমাদের কিন্তু চলতে হবে। তখন আমরা বাইরে থেকে ইনসুলিন দিই, যে ইনসুলিন ইনজেকশনটা দিই। অনেকে 2 বেলা দেওয়া লাগে, অনেকে 3 বেলা, অনেকে আবার 1 বেলা দিলেও হয়। আপনারা ইনসুলিন দেন কেউ? মানে ইনসুলিন দেন আপনি? আচ্ছা, তাহলে এখন ভালো আছে ডায়াবেটিস। এই হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগী। তো ডায়াবেটিস রোগী এই যে রোজা মাসে আপনি ওষুধটা কিভাবে খাচ্ছেন? আগে কয়টা ওষুধ খাইতেন আপনি? হুজুর হ্যাঁ, আগে কিভাবে খাইতেন রোজার আগে? আচ্ছা, এখন তো যেটা আগে সকালে খাইতেন, এখন কোন সময়? সকালেরটা সেরের আগে খাইতে হবে না, সকালেরটা খাইতে হবে আপনার ইফতারের সময়। কারণ কি, সকালে আপনি যখন খাইতেন, দুপুরে আবার ভাত খাইতেন না, তাইলে দেখেন আপনি আবার দুপুরে ভাত খাইতেন, সকালে খাইতেন, এটার মেনটেন করতে আপনার সকালের ডোজ। তো আপনি ইফতারের সময় যদি বেশি খাবার খান না, ইফতারের সময় আবার মাঝখানে রাত্রে অনেকে খায়, এতে সকালের ডোজ খাবেন আপনি ইফতারের সময়। কারণ আপনি যদি সকালের ডোজটা সেরিতে খান, আপনার ডায়াবেটিস এখন এই টাইমে নিম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি 12 ঘন্টা একদম না খেয়ে আছেন, তখন যে গ্লুকোজটা নামে ফেলবে, বেশি নামে ফেলবে। সকালের ডোজটা সবসময় খাবেন ইফতারের টাইমে, আর রাত্রে যে ডোজটা তার অর্ধেক খাবেন হচ্ছে সেই সময়। এটা হচ্ছে নির্দেশনা ডায়াবেটিস রোগীদের। আপনাদের কোনো প্রশ্ন আছে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে আমাদের, এটা তো জানো আমরা ডায়াবেটিস রোগীদের পুষ্টি নিয়ে, আরেকটা যে পুষ্টিটা আমরা সবসময় আমরা বাচ্চাদের কথা চিন্তা করি, কিন্তু আমাদের একটা বড় জিনিস আমাদের মিসিং হয়ে যায়, যে বয়স্কদের পুষ্টি, এটা নিয়ে কিন্তু আমরা কোনো চিন্তা করি না। উচ্চ রক্তচাপের একটু ধারণা দিলে দিব। আমরা কিন্তু সবসময় আমাদের বাসা, আমাদের নিজের বাচ্চা, ভাগনা ভাগ্নি, সব কিন্তু আমরা বেশি কনসার্ন নিজেদের বাচ্চাদের নিয়ে, কিন্তু আমরা যেটা আমাদের মিসিং হয়ে যায়, বয়স্কদের নিয়ে কেউ চিন্তা করি না। করি? সেরকম করি না। বয়স্কদের পুষ্টিটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে এখন বেশি কাজ হচ্ছে সবচেয়ে বেশি। কারণ বাচ্চাদের একটু কিছু হইলে আমরা কিন্তু আমাদের খুবই খারাপ লাগে যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চাটা খাচ্ছে না। যাদের ছোট বাচ্চা আছে সবসময় বলেন না, সবসময় বলেন না বাচ্চা খাচ্ছে না। এমন কোন মা নাই যে বলে বাচ্চা খাচ্ছে, একদম মোটা বাচ্চা তাও এসে বলে বাচ্চা খাচ্ছে না। তো আমরা বাচ্চাদের নিয়ে খুবই কনসার্ন থাকি, এটা টাকাটাই স্বাভাবিক, টাকাটাও ভালো, কিন্তু আমাদের যেটা আমরা নেগলিজেন্সি করি আমাদের বয়স্ক বাবা মা, দাদা দাদি, তাদের পুষ্টি, তো তাদের পুষ্টিও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওনারা তো আমাদের ফ্যামিলির একটা অংশ, ওনারা আমাদেরকে আগে সাপোর্ট দিয়ে গেছেন ছোটবেলায়, ওনাদেরকে সাপোর্ট দিতে হবে। তো বয়স্কদের কি প্রবলেম হয় বেশি বলেন তো? কিসের প্রবলেম হতে পারে বয়স্কদের? কোন জিনিসটা বেশি প্রবলেম হয় বয়স্কদের পুষ্টির ক্ষেত্রে? দেখবেন বয়স্ক যারা আছে বেশিরভাগ
বেশিরভাগই প্রবলেম হচ্ছে তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা লাগে। হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা আছে। ব্যথা কেন ব্যথা হয়? এই যে আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর বেশি প্রবলেম হয় বয়স্কদের। কারণ আমরা যারা ইয়াং আছি তাদের কিন্তু শরীরে প্রতিনিয়ত ক্যালসিয়াম উৎপন্ন হচ্ছে, আমরা খাচ্ছি, সবকিছু করতেছি, কিন্তু বয়স্কদের তো আস্তে আস্তে আমাদের যত শরীরে অর্গান আছে সবকিছু কিন্তু আস্তে আস্তে কাজ করা কমায় দিচ্ছে। এটা স্বাভাবিক, এটা কমাবে। তো তখন আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে ক্যালসিয়ামের অভাব হয়, ভিটামিন ডি এর অভাব হয়, বিভিন্ন ভিটামিনের অভাব হচ্ছে। বিশেষ করে বয়স্ক যারা মহিলা আছে ওনাদের দেখবেন বেশি অবস্থা খারাপ, যে হাত পা খুব চাবায়। অনেক মহিলা দেখবেন অল্পতে যে আছাড় দিয়ে পড়ে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কেন? ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি খুবই অভাব হয়। তো আমরা আমাদের যারা বয়স্ক মানুষ আছেন ওনাদের খাবার তালিকায় আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখবো, ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন খাবার রাখবো। আপনারা তো জানেন ক্যালসিয়াম কিসে থাকে? হ্যাঁ, ক্যালসিয়াম ডিমে থাকে স্যার, হাড়ের ভিতরে থাকে স্যার। হাড় আছে, ডিমের ভিতরে আছে, মাছের খাবার ভিতরে মাছের কাটা ছোট মাছ। বিভিন্ন ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ আছে। এটা তো যদি আমাদের এখানে অ্যাভেলেবল না, তাও সামুদ্রিক মাছে আছে। আর ভিটামিন ডি কিসে আছে? হ্যাঁ, আপনারা কি ডেইলি এক ঘন্টা সূর্যের আলোতে থাকেন কেউ? আমরা থাকি? আমি তো নিজেও থাকি না, কিন্তু আমাদের উচিত ডেইলি অন্তত এক ঘন্টা সানলাইটের এক্সপোজারে যাওয়া। মানে 10টা থেকে 12টার ভিতরে যে সূর্যের আলো আছে এখানে আমাদেরকে অন্তত এক ঘন্টা থাকা উচিত। দেখবেন আগে গ্রামের মানুষদের কিন্তু খুবই ইয়াং, একদম এখন অনেক বয়স্ক মানুষ আছে দেখি যারা গ্রামে অনেক হাঁটাহাঁটি করে, 3 কিলো 5 কিলো হাঁটে, একদম বাইরের রোদে কাজ করে, তাদের কিন্তু এই সমস্যা নাই, এই যে হাত পা কামড়ানো, তারপর ব্যথা করা। কিন্তু আমরা যারা এই যে ঘরের ভিতর বসে থাকি সবসময়, বাসা থেকে বের হই না, বিশেষ করে যারা টাউনে বাস করি, বাসা থেকে তো বের হওয়ার জায়গাও নাই, বের হই না, বিশেষ করে মহিলারা। তো তাদের সবার উচিত মিনিমাম 1 ঘন্টা সূর্যের আলোতে থাকা। সূর্যের আলোতে থাকলে আমাদের যে ভিটামিন ডিটা এটা শরীরে প্রবেশ করে। কারণ আমাদের শরীরে যে ভিটামিন ডি থাকে এটা কে অ্যাক্টিভেট কাজ করার জন্য আমাদের সূর্যের আলোটা প্রয়োজন। তো আমরা বয়স্কদের দিকে খেয়াল রাখবো, বয়স্ক বাবা মা দাদা দাদি ওনাদের খাবার তালিকায় পুষ্টিকর খাবার রাখবো, ডিম রাখবো, দুধ রাখবো। দুধে প্রচুর ক্যালসিয়াম আছে। তারপর এটা তো খুব বেশি দামি কিছু না, ডিম রাখা। তারপর হচ্ছে বিভিন্ন মাছ মাংস এগুলো রাখবো। আচ্ছা, কি বলছিলেন? এই যে এটা একটা এখন প্রায় প্রত্যেক ঘরে উচ্চ রক্তচাপের রোগী আছে, এখানে হয়তো অনেকেরই আছে উচ্চ রক্তচাপ আছে না? এখানে সবারই আছে মোটামুটি। প্রেশার বাড়ার অনেকগুলো কারণ। একটা হচ্ছে আপনার প্রথম কারণ হচ্ছে কোনো কারণ ছাড়াও হতে পারে, এটা একটা নম্বর কারণ যেটা এখন আবিষ্কার হয় না যে কেন হচ্ছে। আর একটা কারণ হচ্ছে যে আপনার আমার বিভিন্ন রোগ থেকে হইতে পারে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থা, বা আপনি যে অফিসে কাজ করতেছেন বা আপনার পারিবারিক কোনো প্রবলেম থাকলে, বিভিন্ন টেনশন থাকে, এটাও কিন্তু হইতে পারে। তো আমরা উচ্চ রক্তচাপ সাধারণত আমরা যারা আপনাদের, আমি আশা করি সবার বাসায় প্রেসার মেশিন আছে, আমি জানি সবার বাসায় যে ডিজিটাল মেশিন আছে, এবং সবাই দিনে 2-3 বার মাপে। তো আমরা সাধারণত এই যে একদম মধ্যবয়স্ক মানুষের 120 এবং আপনারা জানেন প্রেসার উচ্চ রক্তচাপ 2 ধরনের থাকে, একটা হচ্ছে সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক প্রেসারটা হচ্ছে 120, যেটা আমরা উপরের দিকে থাকবে, আর নিচের দিকেটা হচ্ছে 180।
এর বেশি যদি হয় আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলি। ধরুন আমরা দেখবেন প্রেসক্রিপশনে লিখি তো প্রেসার দেখলে তো 130/80 এভাবে লিখি, আমরা কিন্তু একটা লিখি না কখনো, দুইটাই। তো প্রথম দিকটা হচ্ছে সিস্টোলিক, এরপরটা হচ্ছে ডায়াস্টোলিক। তো আমরা সবসময় কনসার্ন হচ্ছি কোনটা নিয়ে? ধরুন 180/80 পাইলেন, এটা কি বেশি খারাপ না 140/90 পাইলেন কোনটা খারাপ? 140/90 স্যার খারাপ স্যার। হ্যাঁ 140/90 এটা বেশি খারাপ। কারণ আমরা এটাকে আমরা ডায়াস্টোলিক নিয়ে বেশি কনসার্ন। কারণ আপনি যদি ধরেন হঠাৎ কারো একটা মৃত্যু সংবাদ শুনলেন, বা আপনি কোনো কারণে উত্তেজিত হয়ে কারোর সাথে ঝগড়া করছেন, বা আপনি একটু জায়গা দৌড়ে গেছেন, তখন যদি প্রেসার মাপেন দেখবেন ডায়াস্টোলিক সিস্টোলিকটা অনেক বেশি, 160-70। নিচেটা কিন্তু ঠিক আছে। তো সিস্টোলিকটা আমাদের বেশি কনসার্ন না। সিস্টোলিকটা আমাদের এই যে এগুলা কারণে বাড়তে পারে। হঠাৎ টেনশন করতেছেন, একটা খারাপ খবর শুনছেন, একটু দূর ঝগড়াঝাটি করছেন, জোরে কথা বলছেন, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, এই জন্য কিন্তু বাড়তে পারে সিস্টোলিকটা। আর ডায়াস্টোলিকটা হচ্ছে আমার যদি বেশি পাওয়া যায় তখন তো চলে যায় আমার প্রেসার আছে। এখন আমি একবার মাপলেন মাইক্রোফাইডেন 140/90, আমি কি প্রেসার করবো? পরপর 7 দিন আমি প্রেসার লিখে রাখবো, দিন 2 বার মাপবো, প্রেসার লিখে রেখে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি একবার বাইরে ওষুধ খাওয়া লাগবে না। আপনি দেখবেন হঠাৎ করে প্রেসার পাইছেন, আমরা কি করে গ্রামে? প্রেসার তো মিনিমিটার স্যার পরিবর্তন হয়। না না, গ্রামে কি করে প্রেসার বেশি পাইলে? না না, সবার আগে কি করে? বাসার তো ওষুধ নাই, তেঁতুল খাওয়ায়। সবার আগে মানুষে টক খাওয়ায়, তেঁতুল খাওয়ায়। এটা জানি না কিভাবে আসছে এটা, কিন্তু সবাই দেখবেন যে না খুব তেঁতুল খাওয়াইতেছে, আচার খাওয়াইতেছে, টক খাওয়াইতেছে। এটার যদি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। এটা আমার বিভিন্ন কারণে হতে পারে। আমরা যদি কন্টিনিউয়াস 7 দিন 2 বেলা করে প্রেসার নির্দিষ্ট টাইমে প্রেসার মাপবো, প্রেসার লিখে রাখবো, তারপরে একটা ডাক্তারের শরণাপন্ন হবো। তারপরে যদি দেখা যায় আমার প্রেসার বেশি, তাহলে আমাকে প্রথমে কিন্তু ওষুধ দেওয়ার নিয়ম নাই, হচ্ছে ওই যে ডায়েটারি মডিফিকেশন, মানে আপনার এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া, আমি যদি খাবারে লবণ বেশি থাকে, চর্বি জাতীয় খাবার থাকে, এগুলো বাদ দিতে হবে। অনেক আছে লবণ খাওয়ার অভ্যাস বেশি, এটা বাদ দিতে হবে। আর একটা হচ্ছে চর্বি জাতীয় খাবারটা একটু কন্ট্রোল করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। এটা করলে কিন্তু অনেক প্রেশার ভালো হয়ে যায় এবং ঠিক মতো রেস্ট নিলে। কিন্তু আমরা আজকাল রেস্ট নেই না, ফেসবুক আমাদের রেস্ট নিতে দেয় না। আমরা ফেসবুক দেখে দেখে ঘুমাই সবাই, মানে না ফেসবুক দেখে দেখে না ঘুমাইলে ঘুমও ধরে না, এটা আছে অনেকে। তো এই জন্য কিন্তু আমাদের দিন দিন প্রেশারের রোগী বাড়তেছে। আমরা কিন্তু ঘুম একদম হয় না আমাদের। নিয়ম হচ্ছে আপনারা যাদের আত্মীয় স্বজন বাইরের দেশে আছে, দেখবেন ওনারা রাতের খাবার কটা খায়? 8টায়। আমাদের যে বোন আছে আমেরিকা, এরা রাতের খাবার খায় 8টায়। আমরা রাতের খাবার 10টা-11টায় খাই। রাতের খাবার 8টায় খাবে, একটু হাঁটাহাঁটি করবে, তারপর ঘুমাবে 10টায়, এই তো নিয়ম। কিন্তু আমরা রাতের খাবার খাই 10টা-11টা, কেউ আরো বেশি। সেই জন্য আমাদের দেখবেন প্রেশার বাড়তেছে এবং পুষ্টি যে খাদ্যে যে উপাদানগুলো খাচ্ছি সেটাও ঠিক মতো কাজে লাগতেছে না। আর হচ্ছে প্রেশারের রোগী কেমন, তখন প্রথমে আমরা উপদেশ দিই যে আপনার যদি অন্য কোনো টেনশন থাকে সেটা কমান, আপনি ঠিক মতো বিশ্রাম নেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, ঠিক মতো ঘুমাবেন। তারপরে আমরা 1 সপ্তাহ দেখি যে আপনার আরো 1 সপ্তাহ পর আসেন।
এক্ষেত্রে দেখা যায় 90% রোগীর প্রেশার নরমাল হয়ে যায়। আবার যাদের নরমাল হয় না তাদেরকে আমরা প্রেশারের ওষুধ দেওয়া শুরু করি এবং খুব লো ডোজে প্রেশারের ওষুধ দেওয়া হয়, আস্তে আস্তে আবার বাড়ানো হয়। কারণ প্রেশারের অনেক কারণ, কিডনির সমস্যা থেকে প্রেশার হয়, হার্টের সমস্যা থেকে প্রেশার হয়, আবার রক্তে যাদের চর্বির পরিমাণ বেশি তাদেরও প্রেশার হয়। তো এগুলো আমরা কারণগুলো দেখি সেই অনুযায়ী চিকিৎসা করতে দেওয়া হয়। তো আপনার যারা প্রেশার রোগী আছে অন্তত মাসে একবার প্রেশার মাপবেন, নিজেরা তো মাপেন কিন্তু একজন ডাক্তার দিয়ে মাপাবেন। অনেক সময় যে অটোমেশনগুলো ঠিকমতো রিডিং দেয় না, ব্যাটারির প্রবলেম থাকলে বা সফটওয়্যার প্রবলেম থাকলে রিডিংটা ঠিকমতো আসে না। আপনারা জানেন আমাদের হেলথ কমপ্লেক্সে বিনামূল্যে প্রেশার ওষুধ দেওয়া হয়, ডায়াবেটিস এবং প্রেশার ওষুধ দেওয়া হচ্ছে। প্রচুর রোগী ডেইলি 200 থেকে 300 রোগী নিচ্ছে এগুলো। তো এই হচ্ছে প্রেশার। প্রেশার যদি কন্ট্রোল না রাখেন কি হবে? প্রেশার কন্ট্রোল না রাখলে স্ট্রোক নাম শুনছেন না? স্ট্রোক হয়ে যায়, মাথায় রক্তক্ষরণ হতে পারে, স্ট্রোক হতে পারে, প্রেশার কন্ট্রোল না থাকলে হার্ট অ্যাটাক হতে পারে। প্রেশার কন্ট্রোল রাখা আমাদের খুবই জরুরি। এবং এই প্রেশার যাদের একবার হয়েছে এটা কিন্তু সারা জীবন ওষুধ খাওয়া লাগে। ডায়াবেটিস যাদের হয়েছে সারা জীবন ওষুধ খাওয়া লাগে। সেই জন্যই ওষুধের পাশাপাশি আপনি নিজের লাইফস্টাইল যদি পরিবর্তন করতে পারেন, আপনি ধরেন হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, ওজনটা যদি কমাইতে পারেন, আপনি বেশি খাবার খাইতেন, চর্বি জাতীয় খাবার, এগুলো যদি কমাইতে পারেন, বেশি মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, এগুলো যদি কমাইতে পারেন, আপনি একদম সারাদিন বসে কাজ করেন। আমরা তো অফিসে বসে বসে কাজ করি, আমাদেরও নিয়ম উচিত হচ্ছে ডেইলি 1 ঘন্টা হাঁটাহাঁটি করা, হালকা এক্সারসাইজ করা। এগুলো যদি করতে পারি আমরা প্রেশার কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কেউই করি না এবং সময় পাই না। সময় পাই না ঠিক, আমরা সময় করতে হবে এটার জন্য। এই হচ্ছে প্রেশার বিষয়ে। না, এই ওষুধ যদি আপনার প্রেশার কন্ট্রোল রাখে সবসময় খাইতে পারবেন, কোনো প্রবলেম নাই তো। হ্যাঁ, খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে একটা ভুল ধারণা যে এই ওষুধ খাচ্ছে আমার তো ক্ষতি করে, এমন কিছু না। এই ওষুধটা আপনার প্রেশারটা কন্ট্রোল রাখতেছে, এই ওষুধটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখতেছে, আপনি কেন এটা চেঞ্জ করবেন? যদি আপনার এটা কন্ট্রোল না রাখে তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। স্ট্রোকের রোগী দেখছেন তো কি অবস্থা হয়? একবারে সারা শরীর, হাত অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। এরকম অনেক রোগী আছে না আপনাদের পরিচিত, বা অনেকে মৃত্যুবরণ করতেছে। তো এই হচ্ছিল আমার আজকে পুষ্টি। যদিও পুষ্টির চেয়ে আমি বেশি রোগের কথাই বলছি আপনাদেরকে, যেটা জানা দরকার। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে ডাক্তারের ভাষায় লো প্রেশার বলতে কিছু নাই, এটা আমরা নিজেরা বের করছি। লো প্রেশার বলতে কিছু নাই, হাইপারটেনশন বা হাই প্রেশার এটা আছে। লো প্রেশার বলতে কোনো টার্ম নাই ডাক্তারের ভাষায়। আমরা অনেক সময় বলে থাকি যে আপনারা যখন প্রেশার কম পাচ্ছেন, যে 90/60 এরকম পান না, আশা বলে লো প্রেশার হয়েছে। তো বেশিরভাগ বাংলাদেশের, বিশেষ করে আমি দেখছি মহিলাদের বেশিরভাগই লো প্রেশার, 90% মহিলাদের লো প্রেশার। এবং হাসপাতালে যান, যেখানে যান 90% রোগী মহিলা রোগী। দেখবেন রোগী কিন্তু বেশিরভাগই মহিলা, পুরুষ কিন্তু কম। কারণ আমি জানি না কেন মহিলাদেরকে জোগাড় করতে একেবারেই কম, নাকি বেশি টেনশনে থাকে আমি জানি না। এটাও একটা কারণ হইতে পারে। হ্যাঁ, সবাই 90% মহিলা রোগী। তো যদি লো প্রেশার মানে পান, প্রেশার কম পান, তাহলে খাদ্য তালিকায় ডিম রাখবেন। আর খুব বেশি প্রেশার লো হয়ে গেলে একটা খাবার সেবন খেতে পারেন, খুব বেশি খাওয়া ঠিক হবে না। ডিম রাখবেন, প্রচুর পরিমাণে যে ডাবের পানি খেতে পারেন। হ্যাঁ, এগুলাই। লো প্রেশার আসলে কোনো রোগ না। না, ওরসেলিন তো আসলে ওরসেলিনে কি থাকে?
দেখছেন কখনো করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর কিছু চিনি থাকে। আগের দিনে অ্যাডভার্টাইজ দিত না যে এক মুঠ গুড়, হ্যাঁ ওই আর কিছু না তো। এখন আপনি যদি বেশি বেশি টাকা আমরা কিন্তু আমাদের যে শরীরের যে এই লবণগুলো আছে, বিভিন্ন উপাদান, এগুলোর যে একটা ব্যালেন্স আছে, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আমরা বেশি ওরসালাম খেতে নিষেধ করি। বেশি খেতে বলি কখন, যখন আমাদের ডায়রিয়া হবে। একমাত্র ডায়রিয়া হলে আমরা বারবার খেতে বলি, কিন্তু মানুষ এটা একটু নিচে একটা ওরসালাম খেয়ে বলে, এটা একটা মনের সান্ত্বনা। তাও যদি আপনি যদি বেশি ঘামেন, বেশি গরম, বেশি ঘামতেছেন, তাহলে খেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আমি জানি না কতটুকু আপনাদেরকে বলতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ।